আসসালামু আলাইকুম ভাই বোনেরা। ফাইন্যান্স উইথ ট্রাফিক চ্যানেলে নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। ব্রিটিশ আমেরিকান টোবাকো এই কোম্পানিটা আমাদের বাংলাদেশে ১১৬ বছর ধরে বিজনেস করে আসছে। এই কোম্পানিটা একটা সময় বাংলাদেশের সবচেয়ে ডার্লিং স্টক ছিল। অনেকের অনেক ফেভারিট একটা স্টক ছিল। কিন্তু লাস্ট কয়েক বছর যেই কোম্পানিগুলা আমাদের বাংলাদেশের বিনিয়োগকারীদের সবচেয়ে বেশি পেইন দিয়েছে, সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, তার মধ্যে একটি স্টক হলো ব্রিটিশ আমেরিকান টোবাকো। এই স্টকটি ফ্লোর প্রাইসের আগে ২০২১ সালের দিকে এর প্রাইস ছিল ৳৭১৬ এবং ফ্লোরে এসে এর প্রাইস দাঁড়ায় ৳৫৭০ যখন আমি এই ভিডিওটা বানাচ্ছি তখন এর প্রাইস হলো ৳২১৬। লাস্ট কয়েক বছরের মধ্যে এই স্টকটি মানুষ যেই দামেই কিনুক না কেন তার কিছু না কিছু লস হয়েছে। যারা একদম পিকে কিনেছে অথবা যারা ফ্লোর প্রাইসে কিনেছে তাদের ইকুইটি ৭০-৫০% এর মতো ওয়াইপ আউট হয়ে গেছে। ব্যাটবিসির মতো ব্লু চিপ স্টক যারা কিনে তারা বেশিরভাগ ট্রেডার নয়, তারা বেশিরভাগ স্পেকুলেটর নয়। তারা সাধারণত লং টাইম বিনিয়োগকারী। তারা একটি ভালো কোম্পানির স্টক কিনেছে, ভালো ইপিএস দেখে কিনেছে, ভালো ডিভিডেন্ড দেখে স্টকটা কিনেছে। এরপরও এই স্টকটা থেকে তাদের ৭০-৫০% এর মতো ইকুইটি ওয়াইপ আউট হয়ে গেছে। কিছুদিন আগে ব্যাট বাংলাদেশ তাদের ২০২৫ সালের অ্যানুয়াল রিপোর্ট পাবলিশ করেছে। আজকে আমরা তারই ব্রেকডাউন করব এবং এই ব্রেকডাউনে আমরা দেখার চেষ্টা করব আসলে কোম্পানিতে কি হয়েছে এবং কি কারণে তাদের এত বড় প্রাইস ফলটাই হলো এবং একজন ইন্ডিভিজুয়াল ইনভেস্টর হিসেবে আপনার কি করা উচিত। তো চলুন বেশি কথা না বলে আমরা আমাদের ভিডিওতে চলে যাই। প্রথমে আমরা দেখে নিব আজকের ভিডিওটা কি করে সাজানো হয়েছে। আজকের ভিডিওটা ৬টা চ্যাপ্টারে সাজানো হয়েছে। প্রথম চ্যাপ্টারে আমরা দেখব 2025 টাইমলাইন। তো বছর এই কোম্পানিটাতে কি হয়েছে এবং যার ফলে এত রকমের একটা বড় প্রাইস কারেকশন হয়েছে। দ্বিতীয় চ্যাপ্টারে আমরা দেখব ইলিসিট মার্কেটের গ্রোথ এবং ভলিউম কন্ট্রাকশন। তারপর আমরা দেখব ঢাকা ফ্যাক্টরি অ্যালোকেশনের কস্টের ব্রেকডাউন। তারপরে আমরা দেখব ফিউচার চ্যালেঞ্জেস। ফিউচারে এই কোম্পানিটার আর কি চ্যালেঞ্জ আসতে পারে। তারপর আমরা দেখব রিকভারি প্ল্যান। ব্যাট কিভাবে তাদের কামব্যাক বা রিকভারির প্ল্যান করছে। আমরা সবার লাস্টে দেখব একজন ইনভেস্টর হিসাবে আপনার কি করা উচিত। আমাদের মূল প্রেজেন্টেশনে যাওয়ার আগে ব্যাটের ট্যাক্স স্ট্রাকচার সম্বন্ধে আমি একটু আপনাকে ইনফর্ম করতে চাই। এই ভিডিওতে আমি প্রচুর পরিমাণ ট্যাক্স নিয়ে কথা বলবো। যখন ট্যাক্স নিয়ে কথা বলবো সেই বিষয়গুলো আপনাদের বুঝতে সুবিধা হবে। ব্যাট সাধারণত ৩ ধরনের ট্যাক্স দিয়ে থাকে। সাপ্লিমেন্টারি ডিউটি যেটাকে সহজ ভাষায় এসডি বলে, আরেকটা হলো ভ্যালু অ্যাডেড ট্যাক্স যাকে ব্যাট বলে, আরেকটা হলো হেলথ সারচার্জ বা এসডিএইচ। অন্যান্য কোম্পানি যেরকম আছে যেরকম স্কয়ার ফার্মা বা মেরিকো তাদের পণ্যটা বিক্রি করার সময় বা বিক্রি করার পর ট্যাক্সগুলা দিয়ে থাকে। কিন্তু ব্যাট কোম্পানির ক্ষেত্রে ট্যাক্স স্ট্রাকচারটা ভিন্ন। ব্যাট কোম্পানির ক্ষেত্রে ট্যাক্স দিতে হয় প্রোডাক্টটা তাদের ফ্যাক্টরি গেট থেকে বের হওয়ার আগে। মানে কি গুডাউনে থাকার সময়ই এই কোম্পানির ট্যাক্সগুলা গেটে নেওয়া হয়। এই বিষয়টা আপনাদের একটু নজরে রাখা উচিত। এই ভিডিওতে আমি যখন ট্যাক্স নিয়ে কথা বলবো তখন এই ৩টা জিনিস আপনারা একটু মনে রাখবেন। এখন আমরা আমাদের মূল প্রেজেন্টেশনে চলে যাই। আমরা এখন দেখব ২০২৫ সালে কি হয়েছে ব্যাট কোম্পানিতে, যার ফলে ব্যাটের রেভিনিউ এত কমেছে এবং এই কোম্পানির প্রাইসটা এত কমেছে। সাধারণত আমাদের দেশে মিড ইয়ারে আমাদের বাংলাদেশের বাজেট হয়। কিন্তু ২০২৫ সালে বাংলাদেশ গভর্নমেন্ট বা ইউনূস সরকার জানুয়ারিতে ৩টা রাম বাজেট করে। যার কারণ ছিল আমাদের দেশে আপনারা হয়তো জানেন ৫টা ব্যাংকের লিকুইডেশন হয়েছে এবং বিভিন্ন খাতে প্রচুর পরিমাণ লুটতরাজ হয়েছে। সেটাকে প্রোটেক্ট করার জন্য ইউনূস সরকার একটি ইন্টারাম বাজেট ঘোষণা করে। যেহেতু ব্যাট কোম্পানিটা একটা স্কিম কোম্পানি, এই কোম্পানিতে সবচেয়ে বেশি ট্যাক্সগুলা ধরা হয়। ব্যাটের মতো কোম্পানিগুলা সাধারণত তারা মিড ইয়ার বাজেটের জন্য প্রিপেয়ার থাকে। তারা কি করে তাদের পণ্যগুলা সাধারণত আগের বছর বানিয়ে রাখে। যেহেতু পণ্যগুলা আগের বছর বানানো সেহেতু সেই পণ্যগুলা আগের বছরের ট্যাক্স হয়। তো সেক্ষেত্রে তারা একটু ট্যাক্সটাকে একটু কম রাখতে পারে। কিন্তু যেহেতু এটা জানুয়ারি মাসে ট্যাক্স হয়ে যায় সেহেতু এই কাজটা করতে পারে না। তো এইজন্য তাদের যে ওভারঅল পণ্য আছে সেই পণ্যগুলার দাম 66% থেকে 83% পর্যন্ত দামটা বেড়ে যায়। তারপরে দেখুন এর ইমপ্যাক্টটা আসে মিডিয়ারে। মিডিয়ারে বাংলাদেশে অলরেডি ইনফ্লেশন চলতেছিল, মানুষের হাতে টাকা নাই। এইখানে ২টা জিনিস হয়। এক হলো মানুষ অলরেডি তাদের কনসাম্পশন কমিয়ে দেয়। মানুষ তাদের সিগারেট খাওয়া কমিয়ে দেয়। আর আমাদের দেশে যে ইলিগাল সিগারেট আছে, ট্যাক্স না দেওয়া ছাড়া যে সিগারেটগুলো আছে, যেগুলো চুরাই পথে আমাদের দেশে আসে, সেই পণ্যগুলার মার্কেট 70% বেড়ে যায়। ইউনূস সরকার ট্যাক্স বাড়িয়ে দিয়েছে
এবং এই ইলিগ্যাল মার্কেটটাকে প্রোটেক্ট করেনি। ইউনূস সরকার হতে পারে অন্য বিষয়গুলোর উপর ফোকাস করতেছিল। তারা এই চুরাই পথে যে সিগারেটগুলা আসে তার উপর সরকারের কোনো খেয়ালই ছিল না। তো এইজন্য এই চুরাই সিগারেটের মার্কেট ৭০% বেড়ে যায়। এই চুরাই সিগারেটের মার্কেটে কোনো পরিমাণ ট্যাক্স দিতে হয় না। তারা চুরাই পথে নিয়ে আসে এবং আমাদের মার্কেটে বিক্রি করে। যার ফলে ভ্যাটের ভলিউম কমে যায়। ভ্যাটের যে বটম যে লোয়ার টায়ার আছে এই সেক্টরে সবচেয়ে বেশি ইমপ্যাক্ট আসে। এই তো গেল ম্যাক্রো ইকোনমিক শক। তারপরে আসে হইলো এদের কোম্পানির ফ্যাক্টরি বন্ধ হওয়া। যা সহজ কথায় বলে মরার উপর খাড়ার গা। এমনিতে কোম্পানিটা স্ট্রাগল করতেছিল। ৩০ বছর পর পর এর লিজ রিনিউ হওয়ার কথা। কিন্তু গত বছর এই কোম্পানিটা এদের লিজ আর রিনিউ করতে দেয়নি সরকার। ৬১ বছরের পুরনো একটা কোম্পানি পুরাপুরি বাতিল হয়ে যায়। লিজ পুরাপুরি বাতিল হয়ে যায়। আর এদের মাত্র ৪৫ দিন টাইম দেয়। যে ৪৫ দিন টাইম দিয়ে বলে যে এই ৪৫ দিনের মধ্যে এই ফ্যাক্টরিটা খালি করে তোমাদের চলে যেতে হবে। ৪৫ দিনের মধ্যে শুধু এদের ফ্যাক্টরি রিলোকেট করতে হয়নি, এদের ইনভেন্টরি বড় করতে হয়েছে। এই ৪৫ দিনের মাধ্যমে যেন সাপ্লাই চেইন না ভেঙে যায়। সাপ্লাই চেইন ভেঙে গেলে কি হবে? ৪৫ দিন যদি মানুষ সিগারেট কিনতে না পারে, তাহলে মানুষ অন্য সিগারেটে শিফট হয়ে যাবে এবং সিগারেট যেহেতু একটা অ্যাডিকটিভ পণ্য, ওই কাস্টমারটাকে তাদের কাছে ফিরিয়ে আনতে প্রচুর পরিমাণ কষ্ট। এইজন্য ব্যাড কোম্পানির মেইন ফোকাসই ছিল তাদের যেন সাপ্লাই চেইন না ভাঙে। আপনি যদি এর আগের পূর্বের রিনিউয়াল রিপোর্টগুলা পড়ুন, তারা সেখানে মূলত আলাপ করে তারা কি করে ফিউচার গ্রোথ করবে, তারা কি করে তাদের খরচ কমাবে, বেসিক্যালি এসব নিয়ে কথা বলে। কিন্তু ২০২৫ সালের তাদের অ্যানুয়াল রিপোর্ট ম্যাক্সিমাম টাইমই তারা ডেডিকেট করেছে তারা কিভাবে এই সাভার ফ্যাক্টরি অ্যালোকেশন করেছে। তাদের কিন্তু অনেক বড় রকমের একটা রেসপন্সিবিলিটি ছিল। এমনিতেই তাদের মার্জিনের উপর প্রেশার, তাদের দাম সরকার বাড়িয়ে দিয়েছে। যেখানে তাদের ইলিসিট সিগারেট যা তাদের মার্কেট কাজ ছিল, সেটার উপর ফোকাস না করে কোম্পানির এখানে ফোকাস করে হয়েছে। যাকে বলা হয় মরার উপর খাড়ার গা। তার ফলে ইমপ্যাক্টটা কি হয়েছে? মানুষজন ইনভেস্ট করে এই কোম্পানিতে ডিভিডেন্ডের জন্য। এই কোম্পানির ডিভিডেন্ড ইয়ার অন ইয়ার ৯০% কমে গিয়েছে। এই বছর এই কোম্পানিটা ৳৩ ডিভিডেন্ড দেয়। এই কোম্পানিটাকে আমাদের গভর্নমেন্ট একদম চাপ দিয়ে ধরেছে। এই চাপের ফলে এই কোম্পানিটার আজকে এই অবস্থা হয়েছে। আমাদের ভিডিওর সেকেন্ড চ্যাপ্টারে চলে যাব। আমরা এখন দেখব যে এই ট্যাক্স বাড়ানোর ফলে রেভিনিউতে কি রকম ইমপ্যাক্ট এসেছে। এই যে দেখুন গ্রোস রেভিনিউ। গ্রোস রেভিনিউ এই বছর হয়েছে ৪৬,২৮৪ কোটি টাকা। এই বছর কোম্পানি তাদের প্রোডাক্ট সেল কমিয়েছে, কিন্তু দাম বাড়ার ফলে এই কোম্পানি গত বছর থেকে ৭% বেশি গ্রোস সেল করেছে। মানে ৩,০০০ কোটি টাকার বেশি সেল করেছে। ৩,০০০ কোটি টাকার বেশি সেলস করার ফলেও এদের রেভিনিউ 16% ডাউন হয়েছে। এই কোম্পানি ৪৬,২৮৪ কোটি টাকা সেল করেছে, কিন্তু গভর্নমেন্ট সরকার এদের থেকে ৩৭,৯৪১ কোটি টাকা এদের ফ্যাক্টরির গেটের আগে রেখে দিয়েছে। এই যে দেখুন পুরা একটা বার, এই পুরা একটা বারের এই যে লাল পোর্শনটা দেখছেন, এই পরিমাণ টাকা এসডি ভ্যাট দিয়ে সরকার রেখে দেয়। মানে কি এদের গ্রোস প্রফিটের মাত্র 7% টাকা এরা রেভিনিউতে নিতে পারে। যে রেভিনিউ দিয়ে তারা তাদের শ্রমিকদের বেতন দেয় এবং তাদের এই ফ্যাক্টরিটাও লোকেট করতে হয়েছে। এই সবগুলা চাপ এই কোম্পানির উপর পড়েছে। এমডি মনীষ আব্রাহাম বলেছেন 84% ট্যাক্স মূলত আমাদের কাছে শুধু হাই না, আমাদেরই ভাবে ধ্বংস করছে। মানে গভর্নমেন্টের ট্যাক্স এই কোম্পানিটা আর সহ্য করতে পারছে না। নেক্সট চ্যাপ্টারে যাওয়ার আগে আপনাদের অসংখ্য ধন্যবাদ দিতে চাই আমার এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য। আমার একটা এই বছরের বোন ১০,০০০ সাবস্ক্রাইবার পুরা করান। এই মুহূর্তে আমি যখন এই ভিডিওটা বানাচ্ছি আর মাত্র এই বছরে ৫,৫২৮ জন সাবস্ক্রাইবার লাগে ১০,০০০ সাবস্ক্রাইবার পূর্ণ হতে। আপনি আমার চ্যানেলে এখনো যদি সাবস্ক্রাইব করে না থাকুন, দয়া করে সাবস্ক্রাইব করুন। আমি প্রমিস করছি আপনাদের বেস্ট অফ দ্য বেস্ট ইনভেস্টিং কন্টেন্ট আপনাদের কাছে নিয়ে আসবো। এখনো যদি আপনি সাবস্ক্রাইব করে না থাকুন, দয়া করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। চলুন এখন আমরা দেখব যে এই ইলিসিট মার্কেটের গ্রোথের ফল। ব্যাট যেহেতু এই গভর্নমেন্টের ট্যাক্স বার্ডনের কারণে তাদের প্রোডাক্টের দাম বাড়াতে হয়েছে। চুরাই যে সিগারেট আমাদের দেশে আসে সেই সিগারেটের বাজার অনেক বড় হয়ে গেছে। এই চুরাই সিগারেটের বাজার ৭০% বেড়ে গিয়েছে। এর ইমপ্যাক্টটা কি হয়েছে? ব্যাটের যে লোয়ার সেগমেন্ট আছে, ব্যাটের সেলস
-1% কমে গিয়েছে। এই চূড়াই মার্কেটের সবচেয়ে বেশি ইম্প্যাক্টটা এসেছে ব্যাটের লোয়ার সেগমেন্ট। ওভারঅল ভলিউম সিগারেটের ভলিউম 27% কমে গিয়েছে এবং লোয়ার সেগমেন্ট 54% কমে গিয়েছে। মিডিয়াম সেগমেন্টে একটু গ্রোথ হয়েছে। তার যে সিগারেট আছে তার প্রচুর পরিমাণ গ্রোথ হয়েছে। কেন এই গ্রোথটা হয়েছে আমরা আরেকটু পরে বলছি। এখন আমরা নেক্সট সেগমেন্টে চলে যাই। এদের লো সেগমেন্ট যেটা আছে সেখানে -51% গ্রোথ হয়েছে। কিন্তু এদের মিডিয়ামটা আছে সেখানে 9% গ্রোথ হয়েছে। হাই ব্র্যান্ডের গ্রোথও কমেছে এবং প্রিমিয়াম সেগমেন্টেরও গ্রোথ কিছুটা কমেছে। আপনি যদি ব্যাটের ব্র্যান্ডগুলা দেখুন, এইখানে সবচেয়ে হাই ব্র্যান্ড যেটা আছে বেনসন এবং সবচেয়ে লোয়ার ব্র্যান্ড যেটা আছে পাইলট। এইখানে এই যে পাইলট, লাকি, হলিউড, ডার্বি এদের ভলিউমটা কমে গিয়েছে এবং বেনসন, জন রয়্যাল, জন প্লেয়ার, ক্যাপস্টোন এরও ভলিউম কিছুটা কমেছে, কিন্তু স্টারের ভলিউমটা বেড়ে গিয়েছে। এমনিতে ইনফ্লেশন এই মানুষগুলা এই বেনসন সিগারেট বা এই ক্যাপস্টোন এই সিগারেট গুলা খাওয়া বাদ দিয়ে মানুষজন স্টার সিগারেট খাওয়া শুরু করেছে। এই জন্য এদের এই সেগমেন্টের ভলিউম বেড়ে গিয়েছে এবং যেহেতু তাদের লোয়ার সেগমেন্টের জিনিসের দাম বেড়ে গিয়েছে, এই লোয়ার সেগমেন্টেরও কিছু মানুষ চিন্তা করেছে, আচ্ছা আমরা যেহেতু দাম দিয়ে সিগারেট খাচ্ছি সেহেতু আমরা স্টারই খাই, আমরা এই সিগারেট গুলা খাওয়া বাদ দিই। এদের লোয়ার সেগমেন্টে 54% কমে গিয়েছে এবং এদের মিডিয়াম সেগমেন্টটা গ্রোথ করেছে। আমরা যখন ব্যাটের রিকভার প্ল্যানে যাব তখন দেখবেন ব্যাট বলেছে তাদের এই মিড সেকশনটাকে গ্রোথ করাতে। এটাই ছিল ব্যাটের ভলিউমের হিসাবপত্র। নেক্সট সেগমেন্টের যেটা হচ্ছে মরার উপর খাড়ার গা। এমনিতেই ব্যাট কোম্পানিটা তাদের ভলিউম নিয়ে স্ট্রাগল করছিল, তো এর উপর আসে ব্যাটের এই ফ্যাক্টরি রিলোকেশন। 61 বছরের একটা ফ্যাক্টরিকে তাদের বন্ধ করতে হয়েছে এবং এই ব্যাটের এই কোম্পানিটা বন্ধ করতে ব্যাটের যে খরচ হয়েছে 714 কোটি টাকা, এই বছরই প্রফিটই দিয়েছে 500 কোটি টাকা। 714 কোটি টাকা এইখানে খরচ হয়েছে। আমরা এখন এক নজরে ব্রেকডাউন দেখি যে কোথায় কোথায় এই খরচটা করেছে। অ্যাসেট ইম্পেয়ারমেন্ট মানে কি ডেড মেশিনারিজ, এদের 375 কোটি টাকার মেশিন মূলত নষ্ট হয়ে গিয়েছে। এরা 61 বছর ধরে একটা জায়গায় ছিল, সেখান থেকে এই মেশিনগুলা তারা মুভ করতে পারেন। তো দুইটা কারণে, একটা কারণ তাদের মাত্র 45 দিন টাইম দিয়েছে, যে 45 দিনের মধ্যে তোমরা এখান থেকে যাও। এই মেশিনগুলা তাদের মুভ করা পসিবল ছিল না, অথবা তারা যদি মুভ করে এইখান থেকে তারা যেই পরিমাণ বেলুন মুভ করবে সেই পরিমাণ তাদের ওট নাও। তার মানে কি তারা 375 কোটি টাকার জিনিসপত্রকে জিরো পানিতে ফেলে দিয়েছে। এইখানে ব্যাট কোম্পানি প্রচুর পরিমাণ কাজ করেছে। তারা 3D সিমুলেশন করে দেখেছে যে এইখান থেকে আমরা এই পণ্যগুলো নিলে আমাদের কি পরিমাণ টাকা ফেরত পাবো। তাদের ম্যানেজমেন্ট প্রচুর পরিমাণ টাইম ব্যয় করে দেখেছে কি কি মেশিনারিজ তারা সেভ করতে পারে। পরে তাদের দ্বিতীয় খরচ যেটা হলো 168 কোটি টাকা কন্ট্রাক্টর এবং সাপ্লায়ারের সেটেলমেন্ট। তো তারা এই ফ্যাক্টরিটা বন্ধ করে চলে যাচ্ছে। তারা আগে যে অগ্রিম যে কন্ট্রাক্টগুলো নিয়েছে তার টাকা তাদের ফেরত দিতে হয়েছে, অথবা সাপ্লাই চেইনকে তারা যে প্রমিসগুলো করে পুরো ফিলফিল করতে পারেনি। তো সেক্ষেত্রে তাদের 160 কোটি টাকা লস হয়েছে। পিপুল কস্ট, যেহেতু তারা এখান থেকে এই জিনিসগুলা নেয়, অনেক লেবার আছে যাদের ওভার টাইম ফি দিতে হয়েছে, যেখানে তাদের খরচ হয়েছে 119 কোটি টাকা। এখানে অনেকজন লোক আছে যারা বলেছে যে আমরা ঢাকা ফ্যাক্টরিতে জব করি, আমরা সাভার ফ্যাক্টরিতে যাব না। তাদের যে সেভারেন্স প্যাকেজটা দিয়েছে তারা জব থেকে চলে গেছে, সেখানে এই সবগুলা মিলিয়ে 119 কোটি টাকা খরচ হয়েছে। অনেক কর্মচারী আছে এবং এখানে অনেক কর্মচারী আছে যাদের এক্সট্রা ওভার টাইম করতে হয়েছে। ওভার টাইম করতে হয়েছে যেহেতু তাদের কোম্পানি 45 দিন বন্ধ থাকবে, এই জন্য এইখানে তারা প্রচুর পরিমাণ ইনভেন্টরি বিল্ড আপ করেছে যেন তাদের সাপ্লাই চেইন না ভাঙে। তো এই জন্য তাদের অনেক কর্মচারীকে ওভারটাইমের ফি দেওয়া হয়েছে। এবং লাস্টে যে রিলোকেশনের খরচ, রিলোকেশন করতে তাদের 52 কোটি টাকা খরচ হয়েছে। এইখানে 550টা ট্রাক তাদের ভাড়া করা হয়েছে ঢাকা থেকে তাদের ফ্যাক্টরিটা সাভার নিতে, এবং অনেক কর্মচারীও এখানে ওভারটাইম করেছে। এই সব মিলিয়ে কোম্পানির পকেট থেকে 714 কোটি টাকা এইখানে খরচ হয়েছে। এখন দেখি এতগুলা টাকা তারা ফ্যাক্টরিতে খরচ করলো এই হাই ট্যাক্সের ফলে তাদের কোম্পানিতে মূলত কি রকমের ইম্প্যাক্ট এসেছে। এদের গ্রোস প্রফিট মার্জিন গত বছর এটা ছিল 10.2%, এখান থেকে এদের 7.3 তে চলে এসেছে। এবং নেট প্রফিট মার্জিন ইনভেস্টরদের জন্য যেটা সবচেয়ে কষ্টকর, সেটা হলো নেট প্রফিট মার্জিন 17.6 থেকে 7 এ চলে আসছে। মানে কি গত বছর 100 টাকার পণ্য বিক্রি করলে 70 টাকা নিতে পারতো গড়ে, ব্যাট কোম্পানিটা এখন 100 টাকার পণ্য বিক্রি করলে 60 টাকা গড়ে নেয়। এদের অপারেশন এক্সপেন্স 122% বেড়ে গেছে। এই সবকিছুর
ইম্প্যাক্ট কাদের উপর এসেছে? এই সব কিছুর ইম্প্যাক্টটা এসেছে মূলত শেয়ার হোল্ডারদের উপর। কোম্পানি যে ম্যানেজমেন্ট আছে তারা তো তাদের স্যালারি কম নিবে না, তারা তো তাদের বেতন ঠিকই নিবে। কিন্তু এই কোম্পানির মূলত সবচেয়ে বেশি যে ইম্প্যাক্টটা এসেছে সেটা এসেছে শেয়ার হোল্ডারদের উপর। গত বছর এই কোম্পানিটা ৩০০% ডিভিডেন্ড দেয়, তার আগের বছর ১০০% দেয়, তার আগের বছর ডলারের ক্রাইসিস চলতেছিল, ক্রাইসিস কারণে কম ডিভিডেন্ড দেয় এবং এই কম ডিভিডেন্ডটা পুষিয়ে দেয় ২০২৪ সালে ৩০০% ডিভিডেন্ড দিয়ে। শেয়ারে ৩০ টাকা ডিভিডেন্ড দেয়, সেখানে ২০২৫ সালে এসে ডিভিডেন্ড দিয়েছে ৩০%। মানে কি প্রতি শেয়ারে ৩ টাকা ডিভিডেন্ড দিয়েছে। এই কোম্পানি যেই ট্রাকেলটা সেটা চলে এসেছে শেয়ার হোল্ডারদের উপর। গভর্নমেন্টটা শুধুমাত্র এদের ট্যাক্স বাড়ায়নি, এদের ফ্যাক্টরি বন্ধ করে দেয়নি, লোন নেওয়া থেকেও ব্ল্যাকলিস্ট করেছে। মানে ২০২২ সালে বাংলাদেশ গভর্নমেন্ট একটা ESRM গাইডলাইন দিয়েছে, যেখানে টোবাকো ইন্ডাস্ট্রিকে হাই রিস্ক ক্যাটাগরিতে ফেলে দিয়েছে। এরা ঋণ নিয়ে এদের ওয়ার্কিং ক্যাপিটাল বানাতে পারবে না, এদের অপারেশন চালানোর জন্য এরা ঋণ নিতে পারবে না এবং এরা ডিভিডেন্ড দেওয়ার জন্য এরা ব্যাংক থেকে লোন নিতে পারবে না। তো গভর্নমেন্টও এর উপর একটা স্ট্রিক্ট পলিসি চালিয়ে দিয়েছে। মানে কি গভর্নমেন্টটা এই কোম্পানিটাকে যত পারে যত দিক থেকে চাপ দিচ্ছে। NBR এর উপর ২টা কেস চলছে। ২০২০ সালের এই কেসটা ২০২২ সালের দিকে মোটামুটি মীমাংসা হয়ে গিয়েছিল। এই যে ইউনূস সরকার আসার পরে এই কেসটা এরা আবার নতুন করে চালু করেছে। NBR ব্যাটের কাছে ২০৫৪ কোটি টাকা চাচ্ছে এবং আরেকটা কেস করেছে যেখানে এরা চাচ্ছে ১,৬৮৭ কোটি টাকা। NBR এই ২টা কেস এদের উপর করেছে। এই যে ১৬৮৭ কোটি টাকার কেসটা নতুন করে চালু করেছে, তারা বলছে ব্যাট কি করেছে? ব্যাট তাদের আগের দামে নতুন ট্যাক্সের পণ্য বিক্রি করেছে। ব্যাট বলছে তাদের এটা লেবেলিং এর সমস্যা হয়েছে, কিন্তু এটা NBR মানছে না। তো এদের উপর এখন ৩,৭৪১ কোটি টাকার মামলা চলছে। ব্যাট তাদের অ্যানুয়াল রিপোর্টে বলছে যে আমাদের অনেক স্ট্রং লয়ার আছে এবং এই ২টা কেস NBR জিততে পারবে না। NBR এর সাথে মোটামুটি এরা যুদ্ধ চলছে। আমাদের সরকার ব্ল্যাক মার্কেট বা চুরাই সিগারেট বন্ধ করছে না, বন্ধ না করে মূলত যারা লিগ্যাল ট্যাক্স দেয় তাদের চাপ দিচ্ছে, চাপ দিয়ে তাদের জীবনটাকে শেষ করে দিচ্ছে। চুরাই সিগারেট থেকে যেখানে জিরো ট্যাক্স পায়, চুরাই সিগারেট কোম্পানি যেখানে জিরো ট্যাক্সই দেয় না, ওসব না বন্ধ করে তারা যারা ট্যাক্স দিয়ে ব্যবসা করে তাদের উপর এত হয়রানি করছে। এখন দেখি বেয়ার কেস মানে ব্যাটের নেগেটিভ দিকগুলো। রিটার্ন ইকুইটি ৩০% থেকে কমে 11% চলে এসেছে। এটা অনেক বেশি একটা কনসার্নিং। লোয়ার সেগমেন্টে এদের ভলিউম 54% কমে গিয়েছে। মানে আমজনতা সাধারণ মানুষ যে সিগারেটগুলা খায় সেখান থেকে 54% এদের ভলিউম কমে গিয়েছে। চুরাই সিগারেটের বাজার 70% বেড়ে গিয়েছে। এদের এখন কর্পোরেট ট্যাক্স 47.5%। এরা অনেক টাকা ঋণ নিয়েছে, ডেট টু ইকুইটি বেড়ে গিয়েছে। এই ছিল ব্যাটের নেগেটিভ দিকগুলো। আপনি যদি ব্যাটের স্টককে কনসিডার করেন এই জিনিসগুলা মনে রাখবেন। চলুন এখন দেখি ব্যাটের ফিউচার রিস্কগুলো। ব্যাট কোম্পানির ফিউচার কি কি রিস্ক আছে। ১ নাম্বার যেটা হলো পলিসি। আমাদের দেশের সরকার ইচ্ছে করলেই ট্যাক্স বাড়িয়ে দেয়। এই যে গত বছর জানুয়ারি মাসে ইচ্ছে হয়েছে তাদের ট্যাক্স বাড়িয়ে দিয়েছে, যার জন্য আমাদের এই ইন্ডাস্ট্রি কোনোভাবে রেডি ছিল না। এই যে দেখুন ডিভিডেন্ডের রিস্ক, তো ফিউচারে আরো ডিভিডেন্ডের রিস্ক হতে পারে। আর এদের ভলিউমে শক্ত আছে পুরা ইন্ডাস্ট্রি, শুধু ব্যাট না, আমাদের দেশের JTI যে অন্য টাবাকোগুলো কোম্পানিগুলো আছে তাদের ভলিউম সব মিলিয়ে ইন্ডাস্ট্রির ভলিউম 27% কমে গিয়েছে। লিকুইডিটি স্ট্রেংথ, ক্যাশ ফ্লো ইয়ার ওভার ইয়ার 81% কমে গিয়েছে। এর অপারেটিং ক্যাশ ফ্লো মাত্র এখন 6 টাকা। 216 টাকার একটা শেয়ারে 6 টাকা হলো এর অপারেটিং ক্যাশ ফ্লো। এই ছিল ব্যাটের ফিউচার রিস্কগুলো। তো চলুন এখন আমরা ব্যাটের রিকভারি প্ল্যান নিয়ে আলোচনা করি। এই ভিডিওর মেজর পোর্শন আমরা নেগেটিভ কথা বলেছি, ব্যাট নিয়ে প্রচুর পরিমাণ নেগেটিভ কথা বলেছি। চলুন এখন আমরা দেখি ব্যাট নিয়ে পজিটিভ দিক। ব্যাট কোম্পানিটা গত বছর এরা 15.2 লাখ কিলোওয়াট সোলার প্ল্যান্ট ইনস্টল করেছে। এই সোলার প্ল্যান্ট থেকে অনেকভাবে তারা উপকৃত হবে। এই কোম্পানিতে তারা মূলত পাতা শুকায় অথবা তাদের সিগারেটকে র্যাপিং করে। ওইখানে কি হয়, যদি ইলেকট্রিসিটি চলে যায় তাদের যে পুরা বেসটা আছে পুরা বেসটা নষ্ট হয়ে যায়। তারা যে এই সোলার প্ল্যান্টটা বসিয়েছে, এই সোলার প্ল্যান্টের পরে তাদের এই ব্যাকআপটা পাবে, তো তাদের কম ইউনিট নষ্ট হবে। তাদের যে পুরা এনার্জি খরচ আছে এই পুরা এনার্জি খরচটা তারা কমিয়ে আনবে। আমাদের দেশে এই যে ইরান যুদ্ধের ফলে
অনেক কোম্পানি কিন্তু এই ইলেকট্রিসিটি চলে গেছে, তাদের অপারেশন লিমিট করে দিয়েছিল সরকার যে এতক্ষণ পর্যন্ত চালাতে পারবে। ব্যাট কোম্পানিটা প্ল্যানেট সোলার প্ল্যানেট চলতে পারে, তাদের সেই ধরনের অনেক লিমিটেশন নেই, অনেক বেশি অপারেশনাল এফিসিয়েন্সি। আমার মতে এই সোলার প্লাস থেকে ফিউচারে অনেক বড় আরও আয় আসবে ব্যাট কোম্পানি যেহেতু সিম বিজনেস, তাদের এই পরিমাণ ইএসজি প্ল্যান মেনে চলতে হয়। আরও কিছু পয়েন্ট দেখুন, সাভারে এদের ফ্যাক্টরিটা একত্র করা। আগে এদের ২ টা ফ্যাক্টরি চালাতে হতো। একটা হলো সাভারে চালাতে হতো, একটা ঢাকা ফ্যাক্টরিতে চালাতে হতো। এখন একটা চালানোর ফলে এদের OPEX বা অপারেটিং খরচ অনেক কমে আসবে। দ্বিতীয়ত এক্সপোর্ট গ্রোথ। প্রচুর পরিমাণ এক্সপোর্ট গ্রোথ হচ্ছে এবং কোম্পানিটা তাদের এক্সপোর্ট গ্রোথে ফোকাস দিচ্ছে। তারা কি করবে? আমাদের দেশে পাতা শুধু শুকাবে এবং এই পাতাটা শুকিয়ে তারা এই পণ্যটা বিদেশ রপ্তানি করবে। এতে ২ দিক থেকে আমাদের দেশ উপকৃত হয়। প্রথমত আমাদের দেশে ইউএসডি আর্নিং হয় এবং এর যে পণ্যের যে সাইড ইফেক্টটা আছে সেটা আমাদের দেশে মূলত হয় না, এটা হয় অন্য দেশে। তৃতীয় হলো মিডিয়াম সেক্টর ক্যাপচার। কোম্পানিটা বলছে এদের মিডিয়াম সেগমেন্ট বা স্টার যে সিগারেটটা আছে এদের প্রায় ৯০% এর মতো গ্রোথ হয়েছে। তো কোম্পানিটা বলছে যে আমরা এখন মিডিয়াম সেক্টরে ফোকাস করব। আমরা চাচ্ছি আমাদের মিডিয়াম সেকে গ্রোথ করতে। তো ইলিগাল সিগারেটের বিক্রির ফলে আমাদের লোয়ার সেগমেন্টটা একদম কাশি করে দিয়েছে। আমরা মিডিয়াম সেগমেন্টে আমাদের ফোকাস দিব। আমাদের স্টার সিগারেটগুলা যে আছে এইগুলাকে আমরা বিক্রি করার চেষ্টা করব। রেগুলেটরি লবিং, তারা এনবিআর এর সাথে কথা বলছে এবং এই কথাগুলো বলে কোনোভাবে এই ইলিগাল সিগারেটগুলা বিক্রি করা বন্ধ করা যায় কিনা। অল্প একটু যদি ইলিগাল সিগারেট বিক্রি করা বন্ধ হয় তাহলে এই ব্যাটের বটম সেক্টরটা অনেক উন্নত হবে। যারা সিগারেটখোর তারা সিগারেট খাওয়া ছাড়েনি। তারা শুধুমাত্র অন্য ব্র্যান্ডগুলাতে শিফট হয়েছে। তো আমাদের দেশের গভর্নমেন্ট যদি এই চুরাই সিগারেটগুলা বিক্রি করা বন্ধ করতে পারে, এই কাস্টমারগুলা ব্যাটে চলে আসবে এবং সরকার তাতে ট্যাক্স পাবে। এই ছিল আমাদের এই কোম্পানি নিয়ে আলোচনা। চলুন এখন আমরা এক নজরে দেখে নেই, আপনি যদি শেয়ার হোল্ডার হয়ে থাকেন আপনার কি করা উচিত। নেক্সট সেগমেন্টে যাওয়ার আগে আমি একটু কুইক শাউট আউট দিতে চাই আমার পার্সোনাল ফাইন্যান্স 101 কনসাল্টিং সার্ভিসকে। আমার একটা পার্সোনাল ফাইন্যান্স 101 কোচিং সার্ভিস আছে যেখানে আপনি ১ ঘন্টা গুগল মিটে কথা বলতে পারেন। আপনার যে কোনো পার্সোনাল ফাইন্যান্স বিষয় নিয়ে আমার সাথে কথা বলতে পারেন। আপনার এসআইপি স্ট্র্যাটেজি ডিফাইন করতে পারেন, আপনার পোর্টফোলিও আমাকে দিয়ে রিভিউ করতে পারেন অথবা যে কোনো স্টকের ফাইন্যান্সিয়াল মডেলিং আমাকে দিয়ে করতে পারেন। আপনার পার্সোনাল ফাইন্যান্স নিয়ে যে কোনো ডিসকাশন আমার সাথে ১ ঘন্টা গুগল মিটে কথা বলতে পারেন। গুগল মিটের বুকিং এর লিংক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। সেখান থেকে আমার এই সার্ভিসটা আপনারা বুক করতে পারেন। তো চলুন এখন আমরা দেখব এজ এ ইনভেস্টর, একজন ইনভেস্টর হিসাবে আপনার কি করা উচিত। আমি মূলত কোনো লাইসেন্স ফাইন্যান্স প্রফেশনাল নই। আমি আপনাদের বাই সেল রেকমেন্ডেশন দিতে পারবো না। আমি আপনাদের বলতে পারবো না এই স্টকটা কখন কিনবেন, কখন বিক্রি করবেন। কিন্তু আমি একজন রিটেল ইনভেস্টর। এই স্টকটাতে আমার নিজের ইনভেস্টমেন্ট আছে। এই সেগমেন্টে এখন আমি আমার পার্সোনাল ওপিনিয়ন দিব। একজন রিটেল ইনভেস্টর হিসেবে আমি কি করছি? এই স্টকটার বায়ারকে আমি ৪ টা সেগমেন্টে বিভক্ত করেছি। যারা ৭১৮ থেকে ৫১৭ টাকায় কিনেছেন, যারা ফ্লোরের আগে বা ফ্লোর প্রাইসে কিনেছে এবং যারা ফ্লোর প্রাইস উঠে যাওয়ার পর যারা ৭১৭ টাকা থেকে ৪০০ থেকে ৩০০ টাকার মধ্যে কিনেছেন এবং যারা রিসেন্টলি কিনেছেন, যারা ৩০০ টাকা থেকে ২৬০ টাকা একদম বটমে কিনেছেন। আমি এই স্টকের বায়ারকে ৪ টা ক্যাটেগরিতে বিভক্ত করেছি। প্রথম যারা আছে ৭১৮ টাকা থেকে ৫৭০ টাকায় কিনেছেন এবং তারা মুহূর্তে তারা প্রায় ৭০% থেকে প্রায় ৫৮% এর মতো তারা লসে আছেন। আমার মতে তারা একটু হাই রিস্ক ক্যাটেগরিতে আছেন। এই কোম্পানিটা এই যে আজকে ২১৬ টাকার কোম্পানি, এই কোম্পানিতে এই প্রাইসে গেলে অনেক দিন টাইম লাগবে। এইখানে আপনারা যে অসুবিধাটা আছে, এইখান থেকে আপনারা যদি স্টকটা বিক্রি করেন, আপনারা একটা মিনিংফুল অ্যামাউন্ট রিকভার করতে পারবেন না। এরকম না আমি এই স্টকটা বিক্রি করে দিলাম, গ্যারান্টি 60% রিটার্ন দিবে। আপনাকে কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না। অন্ততপক্ষে যারা ভ্যালু ইনভেস্টিং করে তারা বলতে পারবে না। যারা স্টক ট্রেডার আছে তারা অনেকে বলতে পারবেন যে আমাকে ভাই তাকে আমি আইটেম দিচ্ছি, আপনাকে আমি 70% রিকভার করে দিব। ইনভেস্টররা বলবে না। কারণ কেউ গ্যারান্টি দিয়ে 70% রিটার্ন জেনারেট করতে পারে না। তার মানে কি আপনারা যদি এখন এই স্টকটা বিক্রিও করেন, আপনারা বড় রকমের একটা অ্যামাউন্ট পাচ্ছেন না। তো আমার মতে যেহেতু ব্যাট একটা ভালো কোম্পানি, এই কোম্পানিটা বিক্রি করা উচিত হবে না। আপনারা দয়া করে কষ্ট করে একটু সাফার করুন এবং আপনারা এই মুহূর্তে আমার রিকমেন্ডেশন আপনাদের এই মুহূর্তে এভারেজ ডাউন করা উচিত হবে না। যেহেতু আপনারা অনেক বেশি লসে আছেন, আপনারা এই মুহূর্তে
এভারেজ ডাউন করেন না। আপনারা এখন কি করবেন? আপনারা শুধুমাত্র ওই মুহূর্তে এভারেজ ডাউন করবে যখন এই কোম্পানিটা ফান্ডামেন্টাল স্ট্রং হবে। আপনারা যেহেতু এই দামে কিনেছেন ৭১৮ টাকা থেকে ৫৭০, আপনারা এই কোম্পানিটাকে গ্রোথ কোম্পানি হিসেবে কিনেছেন, যে কোম্পানির ফিউচার গ্রোথ আছে। ফিউচারে যদি এই কোম্পানিটা ফিউচার গ্রোথ দেখায়, ফিউচার গ্রোথ বলতে কি? আপনারা এই Q1 বা Q2 তে কিনে না। যখন বাজেট আসবে, আপনারা এই বছরের শেষে যদি এর দাম আবার ৳৪৫০ বা ৳৫০০ কাছাকাছি চলে যায়, তখন আপনারা এভারেজ ডাউন শুরু করবেন। আপনারা এখন যদি আবার এভারেজ ডাউন করেন, এইখান থেকে যদি আবার প্রাইসটা পড়া শুরু হয়ে যায়, আপনাদের তখন আরো বেশি হতাশা চলে আসবে। তো এই মুহূর্তে আপনারা যারা একদম সবচেয়ে হাই রিস্ক যারা আছেন, তারা এই মুহূর্তে এভারেজ ডাউন কইরেন না। দ্বিতীয় স্ল্যাবে যারা আছেন, যারা হয় ফ্লোরে কিনেছেন অথবা ফ্লোর ছাড়ার পরে ইমিডিয়েটলি কিনেছেন, এই মুহূর্তে আপনি 58% থেকে 46% এর মতো লসে আছেন। আপনারাও মোটামুটি রিস্কে আছেন, কিন্তু আপনারা অত হাই রিস্কে নাই। ব্যাট মোটামুটি যদি ফিউচারে ভালো আর্নিং শো করে, আপনাদের প্রাইসে ব্যাট চলে যাওয়া পসিবল আছে। অথবা আপনারা যদি নেক্সট কয়েক বছর স্টকটা ধরে রাখেন, ডিভিডেন্ড এনজয় করার পর আপনাদের খুব বড় রকমের একটা লস থাকবে না। আপনারা এই স্টকটা এভারেজ ডাউন করতে পারেন। কখন? আপনারা যদি দেখেন নেক্সট বাজেটে ব্যাটের পক্ষে একটা ফেভারেবল, যে বাজেটে ব্যাটের খুব একটা ট্যাক্স বাড়েনি, তখন আপনারা একে এভারেজ ডাউন করতে পারেন। Q1 এর Q1 এর পরেই আপনাদের এভারেজ ডাউন করা উচিত হবে না। তারপরে উচিত হবে। তারা 46 থেকে 28% এর মতো লস করেছেন। তারা মডারেট রিস্কে আছেন। নেক্সট কয়েক বছর আপনি যদি ডিভিডেন্ড খান, ৪০০ থেকে ৩০০ টাকা আপনি একটা মোটামুটি ভালো রেঞ্জেই কিনেছেন। মডারেট রিস্ক রিকভারি হওয়ার পসিবিলিটি অনেক রয়েছে। আপনি কি করতে পারেন? আপনি যদি এভারেজ ডাউন করার ইচ্ছাই থাকে, আপনি এই যে Q1 এ আর্নিং আসছে, ১ মাস পরে Q1 এ আর্নিং আসবে। আপনি যদি দেখেন ব্যাট অলরেডি ভালো রিকভার করে গেছে। Q1 এ ৳৫ বা ৳৬ যদি যদি এদের ইপিএস চলে আসে, তাহলে মোটামুটি ধরে নেওয়া যায় এরা মোটামুটি রিকভার করেছে। তখন আপনি যদি এভারেজ ডাউন করতে চান, আপনি এভারেজ ডাউন করতে পারেন। তারপরে লাস্টে যারা ৳৩০০ থেকে কিনেছেন, ৳৩০০ কমে থেকে কিনেছেন, ৳৩০০ এবং ব্যাটের সর্বনিম্ন যে বটম প্রাইস ছিল ৳২৬০, এর মাধ্যমে যারা কিনেছেন, আমার মতে তারা মোটামুটি কমফোর্টেবল পজিশনে আছে। তারা মোটামুটি -২৮% থেকে 4% ক্যাপিটাল গেইনেই থাকতে পারে। তো এই ছিল ৪ টা ক্যাটেগরি। আমার মতে আপনারা যদি এই ক্যাটেগরিতে থাকেন, আপনার আর এভারেজ ডাউন মানে আপনার লসের পক্ষে এভারেজ ডাউন করার আর দরকার নাই। আপনি যদি নেক্সট ১-২ বছর ডিভিডেন্ড খান, অথবা এইখান থেকে ফিউচারে যদি ব্যাট যদি দেখায়, ফিউচারে এদের আর্নিং পজিটিভ শো করে, আপনার আর এখানে কিছুই করতে হবে না। আপনি মোটামুটি সেফ জোনে আছেন, আপনার আর এভারেজ ডাউন করতে হবে না। আপনিও যদি Q1 এর পরে দেখেন যে এর আর্নিং গ্রোথ হচ্ছে, সেখানে আপনি একটু নতুন পজিশন নিতে পারেন। কিন্তু আপনার এখানে আর এভারেজ ডাউন করার দরকার নাই। মানে আপনার আর ওই যে লস ম্যানেজমেন্ট করার দরকার নাই। আপনাদের আমি বলে দেই আমি পার্সোনালি কি করছি। আমি ব্যাট স্টকটা কিনি জুলাই রেভুলেশনের আগে। জুলাই রেভুলেশনের আগে যে ৳৩২৪ ছিল, ৳৩২৪ এর বটম ছিল। তো আমি ৳৩২৪ তে কিনি। ওইখান থেকে আমি কিনার পরে দাম ৳৪২০ র মতো চলে যায়। তো আমি মোটামুটি একটা অনেক কনফিডেন্ট পাই যে, দামটা তো অনেক চলে গেছে। আমার ৳৩২৪ দাম ছিল। তো ওইখান থেকে পরে আবার আমি ডিভিডেন্ডের আগে ৳৩৫০ তে এভারেজ করি। আমার এখন এভারেজ দাম ৳৩২৯, কিন্তু আমি প্রতিটা স্টকে প্রায় ৳৩৩ র মতো ডিভিডেন্ড পেয়েছি। মানে গতবার ৳৩০ ডিভিডেন্ড পেয়েছি, আবার ৳৩। তো ওই হিসাব করলে আমি মূলত লাস্ট ক্যাটেগরি। আমি যদি ডিভিডেন্ড অ্যাডজাস্ট করি, আমি মূলত এই যে ৳৩০০ বা ৳৩০০ র নিচে রেঞ্জে আছি। আমি মূলত এটা নিয়ে কনসার্ন না। আমি আর ফিউচারে ব্যাটে আর এভারেজ ডাউনও করব না। 18% এর মতো ব্যাট আছে। আমার যেহেতু বয়স কম, আমি আর ফিউচারে ব্যাট টাইপের স্টকে আর এভারেজ ডাউন করব না। ব্যাট মূলত গ্রোথ কোম্পানি না। সিগারেট আসলে গ্রোথ কোম্পানি না। এটা একটা ডিফেন্সিভ কোম্পানি। আমার পোর্টফোলিওতে অলরেডি স্কয়ার ফার্মা আছে, রেকিট আছে। এগুলো অনেক প্রচুর পরিমাণ ডিফেন্সিভ কোম্পানি আছে। আমি মূলত আর ডিফেন্সিভ কোম্পানি বাড়াতে চাই না। তো এইজন্য আমি আর ফিউচারে ব্যাটের অ্যালোকেশন বাড়াবো না। আমি শুধু এটাকে ডিফেন্সিভ স্টক হিসাবেই রাখবো। আমি এটাকে যেভাবে আছে সেভাবে ফেলে রাখবো। আমি এটা নিয়ে মূলত চিন্তিত না। আমি মূলত লং টার্মের ইনভেস্টর। আমি ২০ বছরের চিন্তা করে ইনভেস্ট করেছি। তো নেক্সট ২০ বছর আমি যদি ডিভিডেন্ড খাই, এখান থেকে আমার কি লসটাই হবে। তো ব্যাট নিয়ে আমি মূলত ওরিড না। আমি মূলত এই লাস্ট ক্যাটেগরিতে আছি। মূলত এই যে ২ ক্যাটেগরির মিডলে আছি। ব্যাট নিয়ে আমি পার্সোনালি ওরিড না। কমেন্টে আপনি জানান
আপনি ব্যাট কত দামে কিনেছেন। তো এই ছিল আজকের ভিডিও। আমাদের একটি ফেসবুক গ্রুপ আছে ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ। বিসি সম্বন্ধে কথা বলতে চান অথবা ব্যাট স্টকটা সম্বন্ধে যদি জানতে চান তাহলে এই গ্রুপটাতে জয়েন করতে পারেন। এইখানে আমরা ১,৫০০ এর মতো সদস্য আছি। আমরা ব্যাট বেসি স্টকটা নিয়ে কথা বলে থাকি। এই গ্রুপের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। সেখান থেকে আপনারা জয়েন করতে পারেন। আপনারা যদি এখনো আমার এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকুন, দয়া করে সাবস্ক্রাইব করুন। আপনাদের কাছে এরকম ইনভেস্টিং রিলেটেড ভিডিও আমি রেগুলার নিয়ে আসবো। আমার এই ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।